আজকে আমরা যে বইটা নিয়ে কথা বলবো সেটা হলো আর্থার উইনফ্রির এক যুগান্তকারী কাজ দি জিওমেট্রি অফ বায়োলজিক্যাল টাইম। চলুন এই বইটার হাত ধরে জীবনের ছন্দকে একদম অন্য একটা চোখে দেখার চেষ্টা করি। শুরুতেই মার্টিন গার্ডনারের এই কথাটা একটু ভাবুন। কি অসাধারণ একটা রূপক, তাই না? যেন আমরা এক বিশাল জটিল নকশার কার্পেটের ওপর দাঁড়িয়ে আছি, আর আমাদের চারপাশে শুধু নিয়ম আর অনিয়মের এক অদ্ভুত খেলা। এই যে জীবনের গভীরে লুকিয়ে থাকা প্যাটার্নগুলো, যেগুলোকে আমরা পুরোপুরি বুঝে উঠতে পারিনি, আজকের আলোচনাটা ঠিক সেগুলো নিয়েই। তো চলুন আমাদের প্রথম ধাপে যাই। এখানে আমরা খুঁজব জীবনের সেই অদৃশ্য জ্যামিতিটা, সেই নকশা যা আমাদের চারপাশের জীবজগৎকে নিয়ন্ত্রণ করছে। আচ্ছা, যদি এমনটা হয়, জীবনের যে ছন্দগুলো আমরা দেখি, ধরুন আমাদের হার্টবিট বা দিন রাতের সাথে তাল মেলানো আমাদের শরীরের ঘড়ি, এগুলো যদি শুধু কোনো প্রসেস না হয়, যদি এগুলো আসলে এক একটা আকৃতি হয়, মানে সময়ের বুকে আঁকা এক একটা জ্যামিতিক শেপ, এটাই বইটার মূল ধারণা। উইনফ্রি এটাকে বলছেন টেম্পোরাল মরফোলজি। ভাবা যায় সময়েরও জ্যামিতি থাকতে পারে। আসলে এই ধারণাটা কিন্তু নতুন না। বহু আগেই জোহানেস কেপলার বলে গিয়েছিলেন, যেখানে পদার্থ সেখানেই জ্যামিতি। উইনফ্রি ঠিক এই কথাটাই জীববিজ্ঞানের ক্ষেত্রে নিয়ে এসছেন। মানে যেখানেই জীবন, যেখানেই প্রাণ, সেখানেই লুকিয়ে আছে একটা জ্যামিতিক প্যাটার্ন। তো এবার আসা যাক মূল কারিগর আর্থার উইনফ্রি আর তার সেই বিখ্যাত বইটার কথায়। এই বইটা জীবজগৎকে দেখার জন্য আমাদের হাতে যেন একটা নতুন চশমা তুলে দিয়েছিল। এই যে স্ক্রিনে দেখছেন, এটাই সেই বই। উইনফ্রির লক্ষ্যটা কিন্তু খুব বড় ছিল। তিনি চেয়েছিলেন জীবন্ত প্রাণীর ভেতরে যে হাজারো রকমের ছন্দ বা চক্র চলছে, সেগুলোর পেছনে কোনো একটা সাধারণ সূত্র বা ইউনিভার্সাল ল্যাঙ্গুয়েজ খুঁজে বের করতে, মানে সব কিছুর মধ্যে একটা মিল খুঁজে বের করার চেষ্টা। আর সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার কি জানেন? উইনফ্রি কিন্তু কোনো বিশেষ প্রাণীর নির্দিষ্ট কোনো কেমিক্যাল রিয়াকশন নিয়ে মাথা ঘামাননি। উনি বরং আরও বড় ছবিটা দেখতে চেয়েছিলেন। উনি খুঁজেছেন সেই অ্যাবস্ট্র্যাক্ট ইউনিভার্সাল প্যাটার্নটা যা সব জায়গাতেই আছে। আর তিনি যা খুঁজে পেলেন তা হল একটা বৃত্ত। এটাই হলো পুরো বইয়ের সবচেয়ে বড় এবং মৌলিক চিন্তার পরিবর্তন। আমরা সাধারণত সময়কে কিভাবে ভাবি, একটা সরল রেখা যা শুধু সামনের দিকে এগিয়ে যায়। কিন্তু উইনফ্রি বলছেন, না, ওভাবে ভাবলে হবে না। জৈবিক সময়কে বুঝতে হলে তাকে একটা বৃত্ত হিসেবে ভাবতে হবে। আচ্ছা, এই বৃত্তের ধারণাটা বুঝতে হলে একটা শব্দ আমাদের জানতেই হবে, সেটা হলো ফেজ। উইনফ্রি তার বইতে এই শব্দটা যে কতবার ব্যবহার করেছেন তার ইয়ত্তা নেই, প্রায় 1200 বারের বেশি। ফেজ মানে খুব সহজ, একটা চক্রের মধ্যে কোনো একটা নির্দিষ্ট অবস্থান বা মুহূর্ত। যেমন ধরুন, ঘড়ির কাঁটা যখন ঠিক 12টার ঘরে, ওটা একটা ফেজ, আবার যখন 3টের ঘরে, ওটা আরেকটা ফেজ। এই ব্যাপারটা আরও পরিষ্কার হবে যদি আমরা এই টেবিলটা দেখি। দেখুন, একদিকে আছে লিনিয়ার বা রৈখিক জিনিস, যেমন সময়, যেটা শুধু বাড়তেই থাকে, বা তাপমাত্রা। অন্যদিকে আছে সার্কুলার বা বৃত্তাকার জিনিস, যেমন দিনের সময়, এটা কিন্তু বাড়তে বাড়তে আবার আগের জায়গায় ফিরে আসে, তাই না? সকাল, দুপুর, বিকেল, রাত, আবার সকাল, বা বছরের ঋতু। জৈবিক ছন্দগুলো ঠিক এই ডান দিকের জিনিসগুলোর মতো, বৃত্তাকার। এখন মনে হতে পারে, এই যে বৃত্তের কথা বলা হচ্ছে, এটা কি শুধু একটা সুন্দর উপমা, নাকি এর পেছনে সত্যিকারের কোনো বৈজ্ঞানিক কারণ আছে? চলুন একটা দারুণ উদাহরণ দেখি, যেটা প্রমাণ করে দেবে যে এটা শুধু উপমা নয়, এটা একটা বায়োলজিক্যাল ফ্যাক্ট। অনেক আগে জিনতত্ত্ববিদরা ব্যাকটেরিয়ার জিনোম ম্যাপ করার চেষ্টা করছিলেন। তারা ভাবতেন জিনগুলো একটা সুতোর মতো, মানে একটা সরল রেখায় সাজানো। তো সেই হিসাবে যদি এ, বি আর সি এই 3টা জিন পরপর থাকে, তাহলে নতুন একটা জিন ডি যদি এ আর সি এর মাঝে কোথাও ঢোকে, তাকে তো হয় এ বি এর মাঝে অথবা বি সি এর মাঝে থাকতে হবে, তাই না? কিন্তু পরীক্ষায় যা দেখা গেল তা হলো এক্কেবারে উল্টো। তারা দেখল জিনের ক্রোম ডিএবি বা বিসিডি এর মতো হতে পারে। এটা তো লজিক্যালি অসম্ভব। বিজ্ঞানীরা একেবারে ধাঁধায় পড়ে গেলেন। আর সমাধানটা ছিল একই সাথে সহজ এবং অবিশ্বাস্য। আসলে তাদের ম্যাপে কোনো ভুল ছিল না, ভুল ছিল ম্যাপটার আকৃতি নিয়ে তাদের ধারণায়। তারা যেটাকে সরলরেখা ভাবছিলেন, সেটা আসলে ছিল একটা বৃত্ত। একটা বৃত্তের উপর ভাবুন তো, ডি কিন্তু খুব সহজে এ আর সি এর মাঝে অন্য দিক দিয়ে চলে আসতে পারে, আর সাথে সাথে পুরো ধাঁধাটা মিলে গেল। আর এখানেই আসল মজা। এই যে একটা অ্যাবস্ট্র্যাক্ট জ্যামিতিক ধারণা, এটা কিন্তু শুধু একটা ধাঁধার সমাধান করল না, এটা একটা ভবিষ্যৎবাণী করল যে ব্যাকটেরিয়ার ডিএনএ আসলে শারীরিকভাবেই একটা আংটির মতো, একটা বৃত্ত। এবং পরে যখন মাইক্রোস্কোপ আরও উন্নত হলো, তখন বিজ্ঞানীরা সরাসরি দেখলেন যে হ্যাঁ, প্রেডিকশনটা একদম সত্যি, ব্যাকটেরিয়ার ডিএনএ আসলেই বৃত্তাকার। কিন্তু গল্পে একটা টুইস্ট আছে। এই যে বৃত্তাকার ছন্দের কথা আমরা বলছি, সবসময় তো সবকিছু ছন্দে চলে না।
ছন্দ যখন ভেঙে যায় তখন কি হয়, মানে এই বৃত্তের ঠিক মাঝখানে কেন্দ্রে কি আছে? ভাবুন তো, চক্রটা যদি হঠাৎ থেমে যায়, ওই বৃত্তের কেন্দ্রবিন্দুতে কিসের বাস? যখন কোনো ছন্দ নেই, কোনো ফেজ নেই, সেই জায়গাটা আসলে কি? এর উত্তর হলো একটা দারুণ শব্দবন্ধ, ফেজ সিঙ্গুলারিটি। এটাই সেই রহস্যময় কেন্দ্রের নাম। এটা এমন একটা বিন্দু যেখানে সব নিয়মকানুন ভেঙে পড়ে, কিন্তু অদ্ভুতভাবে সেখান থেকেই আবার নতুন নিয়ম, নতুন শৃঙ্খলা তৈরি হয়। তাহলে ফেজ সিঙ্গুলারিটি কি? এটা হলো এমন একটা অদ্ভুত জায়গা বা অবস্থা যেখানে ফেজ বা দশার কোনো অর্থ নেই, মানে ঘড়ির কাঁটাগুলো সব যেন থমকে গেছে। কিন্তু মজার ব্যাপার হলো এই যে একটা অচল অস্পষ্ট বিন্দু, এটাই কিন্তু তার চারপাশের পুরো প্যাটার্নটাকে অর্গানাইজ করে, মানে গুছিয়ে রাখে, অনেকটা কমান্ড সেন্টারের মতো। ব্যাপারটা সহজে বুঝতে হলে একটা ঘূর্ণিঝড়ের কেন্দ্রের কথা ভাবুন, মানে দি আই অফ দ্য স্টর্ম। চারপাশে কি প্রচণ্ড তোলপাড়, অথচ কেন্দ্রটা একদম শান্ত ও স্থির। ফেজ সিঙ্গুলারিটিও অনেকটা ওই রকম, একটা শান্ত কেন্দ্র যেখান থেকে জীবজগতের বিভিন্ন রাসায়নিক তরঙ্গের জন্ম হয়, যা সবকিছুকে স্থান আর কালে সাজিয়ে তোলে। তো আমরা আলোচনার প্রায় শেষ পর্যায়ে। চলুন একদম শুরুতে যে কার্পেটের রূপকটা দিয়ে শুরু করেছিলাম সেখানে ফিরে যাই, আরেকবার বোঝার চেষ্টা করি উইন্ডফ্রির এই কাজটার আসল ব্যাপ্তি ঠিক কতটা। একবার ভাবুন, জোনাকির একসাথে জ্বলে ওঠা আর নিভে যাওয়া, আমাদের কোষ বিভাজনের চক্র, প্রতিদিন সকালে ফুলের ফুটে ওঠা, আমাদের নিজেদের হার্টবিট, এমনকি স্লাইম মোল্ডের মতো সরল জীবের একসাথে জড়ো হওয়া, আমাদের নিজেদের শরীরের সার্কেডিয়ান রিদম। এই সব আপাতদৃষ্টিতে আলাদা আলাদা ঘটনাকে একটাই জ্যামিতিক চশমা দিয়ে দেখা সম্ভব, বৃত্ত আর তার কেন্দ্রের জ্যামিতি দিয়ে। এটাই উইনফ্রির আইডিয়ার আসল শক্তি। আর উইনফ্রি নিজে কি বলেছেন জানেন? তিনি তার বইটা উৎসর্গ করে লিখেছেন, আমি খুব খুশি হব যদি আপনারা এই শুরুকে একটা সিরিয়াস চ্যালেঞ্জ হিসেবে নেন। মানে উনি বলে দিচ্ছেন না যে উনি সব আবিষ্কার করে ফেলেছেন, বরং উনি একটা দরজা খুলে দিচ্ছেন, নতুন করে ভাবার, নতুন কিছু খুঁজে বের করার একটা আমন্ত্রণ জানাচ্ছেন। তাহলে শেষ করার আগে এই প্রশ্নটাই থেকে যাক, সময়ের এই জ্যামিতির ভেতরে আর কি কি নকশা লুকিয়ে আছে যা আমরা এখনও চোখে দেখতে পাইনি? প্রকৃতির এই বিশাল কার্পেটের তলায় আর কত রহস্য আমাদের আবিষ্কারের অপেক্ষায় রয়েছে? ভাবনার খোরাক কিন্তু অফুরন্ত।